শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সহিংসতা চলছিল। এর মধ্যেই বহু ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গড়েছে ভারত সরকার। আবার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় রোববার থেকে হটলাইন চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশের হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন। কিন্তু বাংলাদেশের অভ্যন্তর থেকেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছিল সামাজিক মাধ্যমে, এমনটাও ফ্যাক্ট চেকাররা বলেছেন। তারা এটাও বলছেন যে বাংলাদেশের হিন্দুদের উপরে কিছু আক্রমণ হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে, কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে মুসলমানদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে, জ্বালানো হয়েছে। এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর, সম্পত্তি। ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল, তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যেই তারা আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যেসব স্থানীয় নেতাকর্মী পালিয়ে ভারতে চলে গেছে অথবা আসার চেষ্টা করছে, তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেই হামলা হয়েছে। কিন্তু ভারত থেকে সামাজিক মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে বলে মনে করছেন একাধিক ফ্যাক্ট চেকার। মন্দির পাহারায় মইনুল। হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে বলে যে ধরনের পোস্ট ভাইরাল হয়েছিল, তার কয়েকটি চোখে পড়েছিল চট্টগ্রামের এক বিক্ষোভকারী মইনুলের। বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই যখন তার সাথে যোগাযোগ করে, তিনি সে সময়ে চট্টগ্রাম লাগোয়া শ্রী শ্রী সীতাকালী মাতা মন্দির পাহারা দিচ্ছিলেন। তার বেশ কয়েক ঘন্টা আগেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। মইনুল বলছিলেন, তাদের রক্ষা করার দায়িত্ব তো আমাদের, আমরা সব সরকারি স্থাপনা, মন্দির, গির্জা সব কিছুই রক্ষা করব। তার কথায় যেসব পোস্ট ছড়াচ্ছে সেগুলো কিন্তু আমাদের চোখে দেখা বাস্তব ছবির সাথে মিলছে না। ওই সব পোস্ট বিশ্বের সামনে বাংলাদেশ সম্বন্ধে একটা ভুল ছবি তুলে ধরছে। বিক্ষোভকারীদের উপর ব্যাপক নির্যাতন ও হত্যার শেষে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, বিক্ষোভকারী ও বিরোধী দলীয় সদস্যদের ক্ষিপ্ত হয়ে ওঠা খুব আশ্চর্যের কিছু ছিল না। অন্যদিকে থানাগুলিতে আক্রমণ হওয়ার ফলে পুলিশ ছিল না পুরো বাংলাদেশেই। এই সময়েই সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে লুট চলে, সহিংসতা শুরু হয়। তবে বাস্তবে দেখা গেছে যে সাধারণ নাগরিকদের বাড়িতেও লুট চলেছে, তাদেরও কেউ কেউ সহিংসতার শিকার হয়েছেন। বিবিসি ভেরিফাই মনে করছে ব্যাপক সহিংসতার ফলেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছিল। ভারত থেকে ছড়ানো হয় ভুয়া খবর। চারদিকে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল, সেই সময়ে ভারতের অতি দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সাররা সুযোগ কাজে লাগিয়ে বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করতে থাকেন, যাতে মনে হয় যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এছাড়া এরকম গুজবও ছড়ানো হয় যে ছাত্র বিক্ষোভকারীরা ইসলামী কট্টরপন্থী। সামাজিক মাধ্যমের উপরে নজর রাখে ব্র্যান্ড ওয়াশ অ্যাপ। তারা খুঁজে পেয়েছে যে 4 আগস্টের পর থেকে ভুয়া কাহিনীগুলো ছড়ানো হয়েছে এমন একটি হ্যাশট্যাগ দিয়ে, যেটি সামাজিক মাধ্যম এক্সে 7 লাখ বার মেনশন হয়েছে। যেসব অ্যাকাউন্ট থেকে ট্রেন্ডিং পোস্টগুলো করা হয়েছিল তার প্রায় সবই ভারতে অবস্থান করছে, এমনটাও জানা গেছে ব্র্যান্ড ওয়াশ থেকে। বাংলাদেশ ভিত্তিক ফ্যাক্ট চেকাররাও গত কয়েকদিনের সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে অনেকটা এরকমই তথ্য পেয়েছেন যে মূলত ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকেই হিন্দুদের উপরে আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাবের অনুমোদনপ্রাপ্ত স্বাধীন তথ্য যাচাই করার উদ্যোগ ফ্যাক্ট ওয়াচ এর প্রধান অধ্যাপক সুমন রহমান বলছিলেন, কিছু ঘটনা ঘটেছে ঠিকই যেখানে হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছে, তবে প্রায় সব ক্ষেত্রেই
ওই ব্যক্তিরা আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তি। কিন্তু এমন একটা আখ্যান তৈরি করা হয়েছে যাতে মনে হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এটা একেবারেই ভুল আখ্যান ছড়ানো হয়েছে। যেসব অ্যাকাউন্ট থেকে এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেগুলোর বেশিরভাগই ভারতের বলেন তিনি। আবার ঢাকার দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম বলছিলেন, ভারতীয় অ্যাকাউন্টগুলো থেকেই বেশিরভাগ ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। তবে বাংলাদেশের ভেতর থেকেও হিন্দুদের উপরে আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে আমাদের অনুসন্ধানে জানতে পারছি। হিন্দুদের বাড়ি মন্দির জ্বালানোর ভুয়া খবর। সামাজিক মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যাতে দাবি করা হয়েছিল যে হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্য অনেক অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট শেয়ার করে লেখা হয় যে কট্টর ইসলামপন্থীরা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল সেটা যে আসলে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার তা এখন সবার জানা। আরেকটি ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছিল যে বাংলাদেশের ইসলামী জনতা একটা মন্দিরে আক্রমণ করেছে। চট্টগ্রামের নবগ্রহ মন্দিরের কাছে আগুন লাগানোর ভিডিও ছড়ানো হয়েছিল, তবে দেখে বোঝা যাচ্ছিল যে মন্দিরে আগুন লাগেনি। বিবিসি ভেরিফাইয়ের কাছে ছবি এসেছে যে ওই মন্দিরের কোনো ক্ষতি হয়নি, তবে ওই মন্দিরের পেছনে আওয়ামী লীগের একটি কার্যালয়ের আসল লক্ষ্য ছিল বলে মনে হয়েছে। মন্দিরের কর্মকর্তা স্বপন দাস বিবিসিকে জানিয়েছেন, ওই দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল বার করে আগুন লাগানো হয়েছিল মন্দিরটির পেছন দিকে। এই ঘটনা 5 আগস্ট দুপুরের। অগ্নিকাণ্ডের পরের কয়েকটি ছবিতে দেখা গেছে যে আওয়ামী লীগ নেতাদের ছবিসহ বেশ কিছু পোস্টারও পুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও জানিয়েছেন যে 24 ঘন্টায় মন্দিরে পাহারা দিচ্ছেন মানুষ। লক্ষ্য আওয়ামী লীগ, হিন্দুরা নয়। আরও দুটি ভাইরাল হওয়া পোস্টে দেখা গেছে যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করা হয়েছে যে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু যাচাই করে দেখা গেছে যাদের উপরে আক্রমণ করা হয়েছিল তারা আসলে আওয়ামী লীগের নেতা এবং তারা মুসলমান। এইসব পোস্টটি ভারতীয় দক্ষিণপন্থী অ্যাকাউন্টগুলো থেকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেভ বাংলাদেশি হিন্দু হ্যাশট্যাগ দিয়ে সেসব শেয়ার করা হয় হিন্দুত্ববাদীদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে ইসলামী জনতা হিন্দুদের গ্রাম আক্রমণ করেছে এবং একজন হিন্দু ধর্মাবলম্বী পুকুরে সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে। ভারতীয় ফ্যাক্ট চেকাররাই খুঁজে বার করেছেন যে ওই ব্যক্তি মুসলমান। ইউল্যাবের ফ্যাক্টওয়াসের প্রধান অধ্যাপক সুমন রহমান বলছিলেন, সম্প্রতি 2 নারীকে কিডন্যাপের কাহিনী ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এর মধ্যে একটি ঘটনা ঢাকার, অন্যটি নোয়াখালীর। ঢাকার ঘটনাটি হলো একটি ছাত্রী রাস্তায় ট্রাফিক ডিউটি করছিল দীর্ঘক্ষণ। তার মা বাবাই জোরপূর্বক তাকে বাড়ি নিয়ে যান। অধ্যাপক রহমান বলেন, সেই ভিডিওকে বলা হলো যে ওই ছাত্রীকে নাকি কিডন্যাপ করা হয়েছে। আর নোয়াখালীর ঘটনায় যে নারীকে কয়েকজন গণধর্ষণের জন্য কিডন্যাপ করা হয়েছে বলা হচ্ছে, আসল ঘটনা হলো ওই হিন্দু নারী সাবেক স্বামীর থেকে আলাদা হয়ে নিজের বাবা মায়ের কাছে থাকছিলেন। কিন্তু তার স্বামী কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে ওই নারীকে উঠিয়ে নিয়ে যায়। এটাকে হিন্দু নারীকে গণধর্ষণের জন্য কিডন্যাপ বলে চালানো হয়েছে বলছিলেন তিনি। দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলামের কথায় শুধু যে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে তা নয়, কয়েকটি টিভি চ্যানেল এবং পোর্টালও সামাজিক মাধ্যমের ওই সব গুজবের ওপরে ভিত্তি করে সংবাদ প্রতিবেদন পর্যন্ত বানিয়ে ফেলেছে। কয়েকটি টিভি চ্যানেল এবং পোর্টালের নাম তিনি নিলেন, সেগুলো সবই পরিচিত হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যম। বিবিসি এটাও জানতে পেরেছে যে শুধু ভারত বা বাংলাদেশ নয়, যুক্তরাজ্যের এক পরিচিত অতি দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সারও এই ধরনের গুজব ছড়িয়েছেন। টমি রবিনসন নামের ওই ইনফ্লুয়েন্সার যাচাই না করা নানা ভিডিও ছড়িয়ে লিখেছেন যে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে, 2 সরকার যা ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ওপরে ব্যাপক আক্রমণ হচ্ছে, এই তথ্যের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি কমিটি গড়ে দিয়েছেন
যারা বাংলাদেশের ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করবেন। আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও হিন্দুদের সহায়তার জন্য রোববার থেকে একটা হটলাইন চালু করছে। এক সংবাদ সম্মেলনে শনিবার একথা জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, কোথাও যদি সংখ্যালঘুদের ওপর কোনো হামলা বা সহিংসতার ঘটনা ঘটে, হটলাইনে জানালে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয়ে হামলার খবর আসছে মন্তব্য করে খালিদ হোসেন বলেন, সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে। এর সাথে গুজবও যুক্ত হয়েছে যোগ করেন তিনি। উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে চায় সরকার। আমরা ফাঁদে পা দেব না। চট্টগ্রামের শ্রী শ্রী সীতা কালীমাতা মন্দিরের বাইরে মুসলমান আর হিন্দু ছাত্ররা কথা বলছিলেন সম্প্রীতি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। এইসব গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো একটা বিশৃঙ্খলা তৈরি করা, হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, বলছিলেন মইনুল। তবে আমরা ফাঁদে পা দেব না জানালেন তিনি। এলাকার আরেক বাসিন্দা ছোটন নিয়মিত ওই মন্দিরে যান। তিনি তার মুসলমান প্রতিবেশীদের ধন্যবাদ দিচ্ছিলেন। তাদের ধন্যবাদ, যতক্ষণ না এই কঠিন সময়টা আমরা পার করতে পারছি ততক্ষণ যেন তারা এভাবেই পাশে থাকেন। স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতেও যেন আমরা এভাবে একসাথে কাটাতে পারি, বললেন ছোটন।